নমস্কার, দেখছেন জিও পলিটিক্স। বাংলাদেশ এখন পুরোপুরি জঙ্গিদের দখলে চলে গেছে। কারোর ওপর আপনার আক্রোশ আছে, ব্যক্তিগত ক্ষোভ আছে, কারোর বিরুদ্ধে আপনি কোনো পদক্ষেপ নিতে চান, কাউকে বিপদে ফেলতে চান, প্রতিশোধ নিতে চান, তাহলে আপনি এই সময়টাই একটা মোক্ষম সময় পাচ্ছেন যে যে কোনো একটা অভিযোগ লাগিয়ে দিয়ে তার বিরুদ্ধে কিন্তু আপনি মানে পদক্ষেপ নিয়ে তাকে মেরেও ফেলতে পারেন। এই পরিস্থিতি দাঁড়িয়েছে বর্তমানে বাংলাদেশে। ময়মনসিংহের ভালুকায় যে দীপুচন্দ্র দাসকে মেরে ফেলা হলো, পিটিয়ে মেরে ফেলে তাকে গাছে ঝুলিয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো, এই ঘটনার পেছনে আমরা দুটো কারণ খুঁজে পেয়েছি। একটা ভেতরের কারণ এবং একটা বাইরের কারণ। বাইরের কারণটা হচ্ছে কি, যে তার নামে একটা ভুয়ো আইডি খুলে নবীকে কটূক্তি করার একটা পোস্ট দেওয়া হয় এবং সেই পোস্টের ভিত্তিতে তার বিরুদ্ধে সেখানে মানুষ জমায়েত হয়। সেই ফ্যাক্টরি থেকে তাকে বের করে, অর্থাৎ যে ফ্যাক্টরিতে তিনি কাজ করছিলেন সেই ফ্যাক্টরি থেকে তাকে বের করে সেই ফ্যাক্টরির যে প্রাঙ্গণ সেখানে এনে তাকে মারধর করা হয়, পুলিশের সামনে মারধর করা হয়। পুলিশ সেখানে থাকলেও কোনো পদক্ষেপ তারা নেয়নি তাকে বাঁচানোর জন্য। তারা চাইলেই কিন্তু পদক্ষেপ নিয়ে তাকে বাঁচিয়ে ফেলতে পারত, কিন্তু সেই মবের দিকে তাকে ছুড়ে দেওয়া হয়। সেই জনতা, উন্মত্ত জনতা তাকে ধরে পিটিয়ে মেরে ফেলে এবং পরিশেষে তাকে গাছে ঝুলিয়ে দেহে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। মিথ্যে একটা অজুহাত দেখিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলার ভিতরের যে কারণটা হচ্ছে, সেই কারণটা হচ্ছে কি, যে গার্মেন্টসের কোম্পানিতে সে কাজ করত অনেকদিন ধরে। সেই গার্মেন্টসের কোম্পানিতে তার পদোন্নতি হয়েছে, তিনি সুপারভাইজারের একটা কাজ পেয়েছিলেন। সম্ভবত ওই পোস্টের যে একটা ঈর্ষা, আরো 3-4 জন সেই ঈর্ষায় ভুগছিল। তারা এটা চাইছিল যে এই পোস্টটা তাদের মিলুক, তাদের স্বজাতির মধ্যে কাউকে মিলুক। কিন্তু যখন দেখলো যে সেই পোস্ট সুপারভাইজারের এবং তার বেতনও অনেকটাই বেশি, ঈর্ষা তৈরি হয় তাদের মধ্যে। এবং এই ঈর্ষাকে কেন্দ্র করে তারা কিন্তু যে বাইরের যে একটা কারণ, সেই কারণটাকে তারা তুলে ধরেছিল। বাইরের কারণটি আমি বলে দিয়েছি অলরেডি, যে সেটা হচ্ছে যে ফেসবুকে ধর্মীয় অবমাননার একটা পোস্ট। এটা চক্রান্ত ছাড়া আর কিছু নয়। একটা নিষ্পাপ লোককে কিভাবে মারতে হয়, কিভাবে তার পজিশন থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, বিশেষ করে সংখ্যালঘুদের ওপর যে হিসেবে বাংলাদেশে আক্রমণ শুরু হয়েছে, সেটা কিন্তু একেবারে ভেবে দেখার মতো। হার হিম করা কাণ্ড। তবে এইসব ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত সেখানকার বাংলাদেশি হিন্দুদের, যে তারা যদিও অনেক কিছু জানে, অনেক কিছু ব্যাড অভিজ্ঞতার শিকার, তবে সেখানকার যারা হিন্দু ছাত্র বা হিন্দু ছাত্রী বা হিন্দু যারা কমিউনিটি, বিশেষ করে আর্থিক দিক থেকে শক্তিশালী, তারা কি রকম যে ফেসাদে ভুগছেন এই মুহূর্তে শুধু তারাই জানেন। তবে বাংলাদেশে যে হিসেবে হিন্দু নিধন চলছে, এই হিন্দু নিধনগুলোর প্রতিবাদ কিন্তু ভারতে সেই রকম ভাবে দেখা না গেলেও গতকাল কিন্তু নদিয়াতে এর বিরুদ্ধে লোক জমায়েত হয়েছিল এবং প্রতিবাদ মিছিল তারা করেছে। অপরদিকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন তারা তৈরি করে প্রতিবাদ মিছিল করেছে। তবে একটা বিষয় না বললেই না হয়, বিহারের যে বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তিনি একটি বাচ্চাকে পুরস্কার দেওয়ার সময় তার বোরখাটা বা তার যে হিজাব সেটাকে একটু সরিয়ে দিয়েছিলেন। তিনি টানেননি, সেটাকে একটু সরিয়ে দিয়েছিলেন, তাতেই কিন্তু মিছিল হয়ে গেছে। অথচ বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, সেগুলোর প্রতিবাদ কিন্তু আপনি কলকাতায় দেখতে পাবেন না। তবে আজকে মতুয়াগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, নিশ্চয়ই ভালো কিছু বক্তৃতা তিনি রাখবেন এবং বাংলাদেশে যা কিছু ঘটছে সেই বিষয়ে
ভারতের পশ্চিমবঙ্গের সাথে কি রিলেশন রয়েছে সেই বিষয়ে নিশ্চয়ই তিনি অনেক কিছু বলবেন মানুষকে। বাংলাদেশে যা কিছু ঘটছে এবং ভারতে আতঙ্কবাদী হামলা হতে পারে বা তার একটা প্রস্তুতি বাংলাদেশের মৌলবাদীদের দ্বারা চলতে পারে, বা সেখানকার যে উগ্র আইসিস প্রভাবিত যে জঙ্গি তারা ভারতের কিছু ক্ষতি করতে পারে। সেই জন্য ভারতের প্রায় যে 90% বর্ডার বাংলাদেশ লাগোয়া সেইগুলোতে কিন্তু মানে সামরিক শক্তিকে আরো তারা বৃদ্ধি করেছেন। বিভিন্ন জায়গায় বিএসএফ, বিশেষ করে বর্ডার সিকিউরিটি ফোর্সকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে, যারা অন্তত পক্ষে ভারতে ইনফিল্ট্রেশন করে ভারতে নাশকতামূলক কাজকর্ম চালানোর চেষ্টা করবেন, তাদের কিন্তু অবস্থা আরো খারাপ হবে। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।